আমি ক্লাস 6-7 আমি ডিসাইড করে নিয়েছিলাম যে অ্যাক্টর হবো। ওকে। বাবা যখন মারা গেল তারপর ভাবলাম যে আর এটা হবে না, কারণ বাবার একটা ইনফ্লুয়েন্স ছিল আমার লাইফে যে আচ্ছা। অভিনেতা হওয়ার জন্য। সো ওই রিগ্রেটটা আমার তখন মাথায় খুব খুব হিট করলো আমাকে, যে এইটা খুব আমাকে কষ্ট দেবে। দিন 5-7 পর আমার কাছে এই প্রোডাকশন থেকে আবার কাস্টিং ডিপার্টমেন্ট থেকে ফোন আসে, বলে যে তুই ওটার জন্য সিলেক্ট হয়েছিস, ওইটা অঞ্জন দত্তর কাজ। আমি লাইক ওকে। আমার পুষ্পা বা এই বড় বড় প্রচুর সিনেমা যেটাতে হচ্ছে যে ভিলেন ইজ দ্য হিরো, ইয়েস। সেই চায়ের ধাবাতে যখন বম্বে থেকে ফিরে এসে উন্মেষ বলেছিল যে ভিডিও বানাই, সেই মুখটা আর এখন উন্মেষের মুখটা দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় একদম। রাইট। এটাটা দেখার পর আপনার মনে হবে যে এটা একটা কোইন্সিডেন্স ছিল। ডিরেকশন নিয়ে তো কোনো কথা বলে লাভ নেই, ডিরেক্টর তো লাগছে না এখন, ডিরেক্টর ছাড়াই শুটিং হয়ে যাবে কদিন পরে। নমস্কার, আমি ঐশী, আর আপনাদের সকলকে ভ্রমণ স্বপ্নের দেশে আনস্ক্রিপ্টেডে আরও একবার স্বাগত। আমাদের মেইন চ্যানেলের লিংক ডেসক্রিপশনে, টাইটেলে, কমেন্টে দেওয়া রয়েছে, তাই ডু সাবস্ক্রাইব। ভুলে গেছি বললে চলবে না। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করেই ফেলেছেন, সেটা নিয়ে কিছু বলছি না। আজ আমার পডকাস্টের গেস্ট ছন্দক চৌধুরী। ছন্দকদার সাথে দারুণ আড্ডা হয়েছে সিনেমা নিয়ে, ছন্দকদার কাজ নিয়ে। আর মূলত আজ ছন্দকদার এখানে আসে একটা কোইন্সিডেন্স মানে ইরা। চলুন আর অপেক্ষা করে কি করব, শুনে নি পডকাস্ট। আচ্ছা ছন্দকদা, তাহলে তুমি বইমেলায় গেলে আর কি কি খেলে সেইটা বলো আমাকে। বইমেলা তো আমি যাইনি, কারণ বইমেলা এখন খাদ্য মেলা হয়ে গেছে, সবাই খেতে যায়। এই জন্যই প্রশ্নটা করলাম যে বইমেলায় গেলে কি কি খেলে। না বই আমি সাধারণত সারা বছর ধরে কিছু না কিছু বই কিনতে থাকি, সেটা অ্যামাজন হোক বা কলেজ স্ট্রিট। আমার বোন যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, আচ্ছা। তো মাঝে মধ্যে ওকে দিয়েও কিছু বলে এইটা কিনে নে, তো ওটা তো আমি সারা বছরই বই কিনি। তো পার্টিকুলার বই মেলাতে গিয়ে এই বছর তো হয়নি, শুটিং এর জন্য ভেবেছিলাম একদিন যাব, তো সেটা হয়নি, যাওয়া হয়নি, যাওয়া হয়নি। তাহলে তুমি খাওয়াটাই বছরের মতো মিস খাওয়াটা করে মিস করে গেলাম। এইটা একটা ব্যাপার, কারণ বইমেলা একটা বেশ খাদ্য মেলা খাওয়ার টাইপের। জায়গা হ্যাঁ, তৈরি খাওয়ার হচ্ছে। জায়গা তৈরি হচ্ছে দিনে দিনে। যাকে সে হতেই পারে, বিভিন্ন লোক বই কেনেন, খান, কোনো ব্যাপার নেই আমাদের। তো মোস্টলি আজকে আমরা একটা আড্ডা মারবো বলে এখানে বসেছি। হ্যাঁ, আর তোমার সাথে আমার বেসিক্যালি ইচ্ছে পুতুলের ফ্লোরে প্রচুর আড্ডা হয়েছে, প্রচুর। বিভিন্ন বিষয় নিয়ে, সিনেমা নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে। সেখানেও কিন্তু আমাদের খাদ্য মেলা ছিল, সেখানেও কিন্তু আমাদের খাদ্য মেলা ছিল। খাদ্য মেলা। খাওয়াটা কিন্তু আমরা বন্ধ করিনি, তো খাওয়া চলতেই থাকবে, মানুষের জীবন। তো কিন্তু আমার যেটা মেনলি তোমার কাছ থেকে প্রথমে জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে তুমি বাঁকুড়ার ছেলে। হ্যাঁ। তো তুমি সেখান থেকে কলকাতায় এসে তুমি এসছিলে যাদবপুরে পড়বে বলে। হ্যাঁ। তো যাদবপুরে পড়তে পড়তে তোমার কেন মনে হলো যে তুমি অভিনয় করবে? এটা একটা খুব মজার ব্যাপার। সেটা হচ্ছে আমি ক্লাস 6-7 আমি ডিসাইড করে নিয়েছিলাম যে অ্যাক্টর হবো। ওকে। আমার বাবা নাটক করতো, সরকারি চাকরি করতো, তার সাথে বাবা নাটকও করতো। তো আমার নাটক বা এই এই অভিনয়ের প্রতি একটা প্যাশন ছিল ছোট থেকেই। আর আমার ছোট থেকে এখনো পর্যন্ত কমার্শিয়াল সিনেমা বিশাল ভালো লাগে। তো আমি ডিসাইড করেছিলাম, ধুম 2 রিলিজ করেছিল যখন, ও। তো আমি সেই সময়, আমার বয়স কম, ঋত্বিক রোশনের বিশাল ফ্যান তখন, ক্রিশ, ধুম 2 ব্যাক টু ব্যাক, বাই করে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাপক লেগেছিল। তখন আমি বলেছিলাম ভাই এইরকম একটা হিরো হতে হবে, একটা একদম পুরো ফাটি অ্যাকশন করব, এই করব। তো আমি ক্লাস 6-7 ডিসাইড করেছিলাম অ্যাক্টর হব। সেটা হতে অনেকটা সময় লেগেছে। এবারে তার মধ্যে নানা রকম কিছু আছে যে তার মধ্যে চাকরি করেছি, এই করেছি। বাবা যখন মারা গেল তারপর ভাবলাম যে আর এটা হবে না, কারণ বাবার একটা ইনফ্লুয়েন্স ছিল আমার লাইফে যে অভিনেতা হওয়ার জন্য। এবং তারপরে কি হয়, বাবা মারা যাওয়ার পরে সেই সময় আমাদের বাড়িতে একটা খুব ক্রাইসিস, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়। তো চাকরি করতে হবে, সরকারি চাকরি হোক বা প্রাইভেট সেক্টরে কোনো চাকরি হোক, এই সব নিয়ে অনেক রকম দোটানার মধ্যে ছিলাম যে কি হবে না হবে। ফাইনালি যখন 2015 সাল, তখন যাদবপুরে পড়ছি, আমার একটা বন্ধু, সেও বাঁকুড়ার, প্রীতম গাঙ্গুলি, তো অভিনেতা, সে আমাকে একদিন রাত্রেবেলাতে 3টের সময় ফোন করেছে, বলছে যে এরকম একটা ছবিতে 2 না 3টে সিনের একটা কাজ আছে, রুদ্রনীল ঘোষ আছে ছবিটা, তো অভিরূপ ঘোষ বলে একজন নতুন ডিরেক্টর ছবিটা করছে, তো তুই কি করবি, একটা সাইকোপ্যাথের ক্যারেক্টার আছে। বাহ, যে প্রথমেই হ্যাঁ, সাইকোপ্যাথের ক্যারেক্টার দিয়ে তুমি শুরু আমি বললাম করেছো? যে হ্যাঁ, কেন করবো না। আর তখন আমি একদম প্রথম, তার আগে একটা মজার ঘটনা, যে আমি ফেসবুক থেকে না কোথা থেকে আমি ঠিক মনে নেই, যে অভিনেতা চাই যেরকম পোস্ট থাকে না, আমি সেরকম একটা নাম্বারে ফোন করেছিলাম। বলছে যে 25,000 টাকা লাগবে,
তোমাকে আমরা হিরো বানিয়ে দেবো। ওফ, কি দারুণ। হ্যাঁ, এবারে থ্যাঙ্ক গড আমার কাছে তখন 25,000 টাকা ছিল না, হ্যাঁ। থাকলে হয়তো আজকে আমি অন্য কিছু অন্য কিছু করতে। এইখানে আমি থামিয়ে এটা একটা বলে দেওয়ার জায়গা, সেটা হচ্ছে যে এরকম কোনো ঘটনা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে মানে প্রচুর ঘটে, সেটা বলে দেওয়া দরকার। যে এই যে একদম, একদম। কোটি কোটি টাকা চায়, অ্যাকচুয়ালি কোটি কোটি টাকা একদম, চায়, একদম। এত হাজার টাকা এখন বোধহয় সেটা লাখে দাঁড়িয়েছে। তো এই যে টাকা, এগুলো দিয়ে কিন্তু হয় না। অভিনয় কোনোদিন হয় আমরা না। করি, তার জন্য আমরা পারিশ্রমিক পাই, আমাদের Exactly. কিছু দিতে হয় না। তো হ্যাঁ। যদি দিতে হয় সেটা কিন্তু ভুল জায়গায় আপনারা যাচ্ছেন। তো বাবা মায়েদেরও বলছি, আর যারা অভিনয় করতে চাইছে, এরা বেসিক্যালি ওই সময়টাই হয় কলেজে পড়তে পড়তে, হ্যাঁ, হ্যাঁ, 11-12-এ, যে আমি একটা অভিনয় করতে টাকা দিতে বলেছে, বাবাকে চাপ দিয়ে টাকা দিয়ে দিলাম হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ। এইগুলো করার প্রয়োজন নেই, এগুলো কিচ্ছু ভুল হয় না। জায়গা। এটা জাস্ট বলে দিলাম। এটা হ্যাঁ। বলা খুব দরকার, মানে দরকার। অনেকে আছে এখনো অবধি যে আমাকে কয়েকদিন আগে আমাকে একজন ফোন করেছিল যে এরকম বলছে 10,000 টাকা দিয়ে ওরা নাকি কার্ড করাবে, কার্ড করিয়ে ওরা নাকি প্রত্যেক মাসে কাজ দেবে। আমার একদম না, হ্যাঁ। জাস্ট ডোন্ট ডু দিস, ডোন্ট ফল ইনটু দিস ট্র্যাপ। এটা একদম পাতি ট্র্যাপ, তোকে মানে উঠতে দেবে না, ওই জুনিয়র আর্টিস্টের কাজ করাবে, এবং তুই ওইটাই ভালো তো। অভিনেতা, ডো নট ওয়েস্ট লাইক দিস। ওইটাই তো। সো হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, তো তখন আমার কাছে 25,000 টাকা ছিল না বলে আমি সম্ভব হয়নি, করিনি। ভাগ্যিস আর ছিল না, হ্যাঁ, হ্যাঁ। আর তখন আর হিরো হওয়া হলো না। তারপরে অভিরূপদার ছবিটা, তারপরে আমি প্রীতম ফোন করলাম, আমি তখন ওয়েট করছি যে একটা কিছু তো অভিনয় করতে হবে, 6-7 থেকে আমার একটা প্যাশন। তো অভিরূপদার কাছে গেলাম, অডিশন দিলাম। তো অভিরূপদা বললো যে তুই কর, খুব ভালো হচ্ছে। এই ফ্লোর বা ইউনিট, শুটিংয়ে যাওয়া, প্রথম আই কেম টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা যাদবপুরে পড়তে পড়তে। হ্যাঁ, 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 2015 সাল, 2014 বা 15। তো করলাম, তারপরে করার পর শেষ হয়ে গেল, ডাবিং হয়ে গেল। তারপরে দেখছি আর কোনো কাজ নেই, আর কেউ ডাকছে না, কারণ পরিচিতি নেই। অনেকজনকে মেসেজ করছি, কেউ রিপ্লাই করছে না, এই না সেই না। তারপরে আমি ভাবলাম যে কিছু একটা করতে হবে, মানে এরকম করে বসে থাকলে তো হবে না। আর টাকা পয়সাও একটা বিশাল ব্যাপার, কারণ আমি একা থাকি এখানে, সার্ভাইভ করতে হবে। তো তখন শুরু করলাম অবজারভার, অ্যাসিস্ট করা বিভিন্ন প্রোডাকশানে, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্ক্রিপ্ট রাইটার, নানা রকম এরকম, মানে ক্যামেরার পেছনে যত রকম কাজ ছিল সেইটা সব কিছু করা শুরু করলাম। মানে আমাকে যে যেটার জন্য বলতো আমি করতাম। কেন করতাম? দুটো কারণ। একটা হচ্ছে যে আমার সারাদিনে আমার নিজের খরচ হচ্ছে না, খাওয়া দাওয়া কোথাও কিছু সেটার কোনো খরচ হচ্ছে না, চিন্তা নেই। প্লাস যাই করি না কেন আমার যাওয়া আসার ভাড়াটা ওরা দিয়ে দেবে। আচ্ছা। সো আমার জিরো, আমার খরচাতে একটা সারাদিন একটা শুটিং ফ্লোরে থাকা, শেখার জায়গা আছে এত, এবং কাজ করছি যে কাজটা আমি ভালোবাসি, যে কাজগুলোর মধ্যে থাকতে চাই। ক্যামেরার পেছনে অনেক কাজ করছি, স্ক্রিপ্টের কাজ করছি, এই করছি, অভিনেতা হতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, নাও লেটস টেক আ ব্রেক। তারপর একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি জয়েন করি আমি। সেইটাতে আমি মোটামুটি দুটো কোম্পানিতে আমি 3.5 বছর 4 বছরের মতন টোটাল চাকরি করি আমি। আচ্ছা। তো সেটাতেও আমাকে স্ক্রিপ্ট রাইটিং, কিছু ডিরেকশন, নানা রকম শর্ট ভিডিওস, বিভিন্ন ব্র্যান্ডসের এডিট করা, এই করা, সেই সব করতাম। 2020-তে লকডাউন হলো, তখন আমার চাকরিটা চলে গেল। আমার বসের সাথে একজন ক্লায়েন্টকে নিয়ে বীভৎস বাওয়াল হলো। তো কারণ আমি আমার মতো করে ক্লায়েন্টকে হ্যান্ডেল করেছিলাম, বস সেখানে ঢুকে নিজের মতো করে ব্যাপারটা কি ম্যানিপুলেট করলো ভগবান জানে, ক্লায়েন্ট চলে গেল। এবার সেটা বস আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করলো। আমি এইসব শুনতে রাজি নই। আমি বললাম যে আপনার চাকরি আপনার কাছে থাকলো, দেয়ার উইল বি অন্য ছেলে আছে যেটা এইটার জন্য খুব পারফেক্ট, আমি নই। সো লেট মি লিভ। আমার এই গত মাসের স্যালারিটা আপনি করে দিন। তো সেটার 50% স্যালারি পেয়েছিলাম আমি, ছেড়ে দিলাম। এবারে তারপর তখন হচ্ছে মে মাস, 2020 লকডাউন, মে, হ্যাঁ মে মাস। তাহলে কি করবো এবার? আমার কাছে দুটো অপশন। একটা হচ্ছে আমি নিজে স্টার্ট আপ করতে পারি অ্যাডভার্টাইজিং এর, যেটা আমার কাছে যথেষ্ট সোর্স আছে, মানে টিম আছে, ক্যামেরা থেকে শুরু করে এডিট টিম সবই আছে, সেটা নিজেরটা স্টার্ট আপ করতে পারি। আদারওয়াইজ এই অভিনয়টাকে, যেটা আমি এত বছর করতে চেয়েছি, সেইটাকে আবার পারসিউ করি। রাইট। তো আমি এইটা বললাম যে যদি অভিনয়টা এখন না করি, হয়তো আজ থেকে 10 বছর পর, 12 বছর পর আমি একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যাব, কিন্তু রিগ্রেট করবো যে অভিনয়টা আমি চেষ্টা করলাম না, যেটা আমি ক্লাস 6-7-এ যেটা স্বপ্ন দেখেছিলাম। তো ওই রিগ্রেটটা আমার তখন মাথায় খুব, মানে খুব হিট করলো আমাকে, যে এইটা খুব আমাকে মানে কষ্ট দেবে। সো লেটস ট্রাই অ্যাক্টিং। তখন আমি বেশ মোটা হয়ে গেছি, একটা 86-88 কিলো ওয়েট হয়ে গেছে আমার। তারপরে ওয়ার্কআউট করে, দৌড়াদৌড়ি করে, সমস্ত কিছু করে তারপরে আমি কাজ করলাম একটা মেগা সিরিয়াল সান বাংলাতে। সেইটা আমার 2020 লকডাউনের পর শুরু।
এইভাবে মেগা সিরিয়ালটা শুরু হলো। হ্যাঁ, মেগা সিরিয়াল নয়, বেসিক্যালি প্রফেশনালি অভিনয়ের কাজটা অভিনয়টা শুরু হলো। এবং তারপরে মানে থ্যাংক গড এখনো অবধি থামিনি, চলছে, ইটস মুভিং অন, খুবই সুন্দর করে চলছে। খুবই তো সুন্দর চলছে এই মোটামুটি। এই এই জার্নিটায় প্রথম যে নামটা আসে তার নাম অঞ্জন দত্ত। তোমার ক্যারিয়ারটা দেখলে তো যেখান থেকে তুমি ক্লাস 6-7 ভেবেছিলে যে একটা বাইক উড়িয়ে একটা হতে হবে, একটা ঋত্বিক রোশন টাইপের হতে হবে, সেইখান থেকে অঞ্জন দত্ত অব্দি এইটা প্রথম দিন যখন তোমার মনে হলো, এটা শুরু হলো কি করে? মানে অঞ্জন দত্তের ছবিতে তোমার একটা তো চান্স পাওয়া হয়, এটা তোমার ব্রেক পাওয়া হয়, তো সেইটা কি করে এলো? যে এইটা হয়েছিল হচ্ছে মার্ডার ইন দ্য হিলস, অঞ্জন দত্তর ওয়েব সিরিজ একটা হয়েছিল। তো সেইটা আমি জানতাম না, আমাকে প্রোডাকশন থেকে, হইচই থেকে আমাকে কন্ট্যাক্ট করেছিল কাস্টিং ডিপার্টমেন্ট থেকে যে একটা অডিশন আছে। তখন যেহেতু লকডাউন, বাড়ি থেকে অডিশন পাঠাতে হবে। তাই আমি বললাম ঠিক আছে পাঠাবো, আমি জানি না কিসের অডিশন। পাঠিয়েছি, আমি স্ক্রিপ্টটা দেখলাম, হার্ডলি 6-7টা লাইন ছিল। তো আমি নর্মাল অডিশন দেওয়ার মতো করে ফোনটা এক জায়গায় রেখে আমি অভিনয় করে দিয়েছি। আমি হবে কি হবে না আমি ভাবা ছেড়ে দিয়েছি তখন। দিন 5-7 পর আমার কাছে এই প্রোডাকশন থেকে আবার কাস্টিং ডিপার্টমেন্ট থেকে ফোন আসে, বলে যে তুই ওটার জন্য সিলেক্ট হয়েছিস, ওইটা অঞ্জন দত্তর কাজ। আমি লাইক ওকে, আমার ঠিক আছে। আমি না তখন একটু, কারণ যে মানুষটার গান ছোট থেকে আমরা মানে শুনেছি, সিনেমা দেখেছি এত, সেই মানুষটার ছবিতে আমি মানে সিরিজে আমি কাজ করব, এটা না আমি প্রথম বিশ্বাস করতে পারছি না। আমি প্রথম লিভিং লেজেন্ড একজন। আমাদের ব্রবন টিমে একটা কথা আছে যে অঞ্জন দত্ত কখনো খারাপ অ্যাক্টর কাস্ট করে না। হ্যাঁ, এটা তোমার জন্য একটা কমপ্লিমেন্ট, কিন্তু এটা আমাদের মধ্যে কথা আছে। আর মানে আমরা সবাই আর কি মানে অপেক্ষা করে আছি বোধহয় যে কবে একটা ঝলক পাবো, কবে উনি আমাদের ফ্লোরে কাজ করবেন। এটা আমাদের ব্রবনের জন্য একটা বিশাল বিশাল বড়, হয়তো হবে, আমি মানে ম্যানিফেস্টিং ইট, নিশ্চয়ই হবে, হয়তো হবে না, নিশ্চয়ই হবে। তো এইটাই আর কি। অঞ্জন দত্ত সব থেকে বড় ব্যাপার কি বলতো, মানে এত অভিনেতা তৈরি করেছে ভদ্রলোক, মানে এই যে রিস্কটা যে নতুন অভিনেতাদেরকে নিয়েই আমি ছবি বানাবো, এইটা এখন তো দাঁড়িয়ে চট করে এই রিস্কটা কেউ নিতেই চায় না। মানে আদারওয়াইজ তোমাকে কিছু একটা নোন ফেস, একটা সেমি নোন ফেস বা কিছু কাজ করেছো এরকম একটা পোর্টফোলিও থাকতে হবে, তবে গিয়ে অঞ্জন দত্ত তুমি ভালো অ্যাক্টর, এসো আমার সাথে কাজ করো, আই নো ইউ, তুমি তোমার অডিশন দেখেছি, তুমি আমার সাথে কাজ করো। অ্যান্ড এটা কেউ করে না। মানে ইফ ইউ সি ফ্রম হিজ প্রথম থেকে শাশ্বত চ্যাটার্জি বল বা পরমব্রত, ঋত্বিক দা, এভরিওয়ান বড় বড় নাম, এই যে এই মানুষগুলো, এই যে আজকে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলাতে ভালো অভিনেতা যদি বলতে হয় যে সেক্টরটা, এভরিওয়ান ওয়ার্ক উইথ হিম, এবং তারা ক্যারিয়ারের একদম শুরুর দিকে। এই রিস্কটা ভদ্রলোক সেই সময়তেও নিতেন, এখনো নিচ্ছেন, 72 বছর বয়সে দাঁড়িয়েও সেই রিস্কটা নেন। এবং আমার মনে হয় যে মানে আমাদের পুরো ব্রবন টিমেরই মনে হয় যে উনি অনেক কম সেলিব্রেটেড। মানে অঞ্জন দত্তকে যেভাবে বাংলার বা আমি বলবো যে সারা পশ্চিমবঙ্গের হয়তো সেলিব্রেট করা, সারা দেশের হয়তো সেলিব্রেট করা উচিত ছিল, অতটা উনি সেলিব্রেটেড নন বলেই আমার মনে হয়। মানে আমাদের সবার মনে হয় এই ব্রবনের কথা যখন হচ্ছে তখন এই কথাটা বলে দেওয়া দরকার যে আমাদের মেন চ্যানেলের লিংক কিন্তু টাইটেলে, ডেসক্রিপশনে, কমেন্টে দেওয়া আছে, তাই সাবস্ক্রাইব করতেই হবে। বলা যাবে না যে লিংক পাইনি, চ্যানেল খুঁজে পাইনি, ঠিক আছে? লিংক দেওয়া রয়েছে, যান সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, তো ব্যাক টু অঞ্জন দত্ত। হ্যাঁ, তো ওইটা, তো এবার তুমি যেদিন প্রথম ফ্লোরে গেলে এবং দেখলে অঞ্জন দত্তকে, তার আগে কি ইন্টারঅ্যাকশন হয়েছিল কোনো ওয়ার্কশপ জাতীয় কিছু? না, কিছু হয়নি। ফ্লোরে গিয়ে দেখলে আমাকে নীলদা কল করেছিল যে আমি তোকে টিকিট পাঠাচ্ছি, এবং আমার দার্জিলিং এ যাওয়া কিন্তু প্রথম অঞ্জন দত্তর সাথে। আমি তার আগে কোনো দার্জিলিং আমি কোনোদিন যাইনি, সো ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু দার্জিলিং উইথ অঞ্জন দত্ত। ফ্যান্টাস্টিক। এইটা একটা আমার মানে ব্যাপার যে আমি গিয়ে আমি বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম দার্জিলিং এন্ড উইথ ইউ। এটা তো একটা কোইন্সিডেন্স। এবার এই কোইন্সিডেন্স শব্দটার সাথে আমাদের একটা ব্যাপার আছে, সেটা আমরা একটু পরে ডিসক্লোজ করছি। এটা এক্স্যাক্টলি, হ্যাঁ বলি, সেটা আবার ব্রবনে ফিরে আসতে হবে। তো এই যে ব্রবন আর অঞ্জন দত্ত মিলেমিশে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ইউনিভার্স একটা ছোট্ট সাইন দিচ্ছেন যে ব্রবন শিগগিরই অঞ্জন দত্তের সাথে হয়তো কাজ করবে। ওকে, হ্যাঁ বলো প্লিজ। তারপর দার্জিলিং এ গেলে, দার্জিলিং এ গিয়ে ওটা শুটিং হলো, আমার ওখানে দুদিনের কাজ ছিল, তারপরে কলকাতায় একদিন। ওকে, এটা হলো, তারপরে ডাবিং হলো। তারপরে আমি ভাবলাম যে আর কি ভদ্রলোক আমাকে কাস্ট করবেন, একটা তো হয়েছে, কিরকম করেছি আমি জানি না। ফ্লোরে ডিরেক্টর অঞ্জন দত্ত কেমন? মানে বিভিন্ন তো ডিরেক্টর বিভিন্ন রকম হয়, তাদের ফ্লোর পরিচালনা করা হোক বা অ্যাক্টরদের সাথে ইন্টারাকশন হলো, সেটা আলাদা 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 রকমের হয়। তো
সেই ইন্টারাকশনটা কেমন, মানে উনি ফ্লোরে অ্যাজ এ ডিরেক্টর কেমন? প্রচন্ড কাম অ্যান্ড কম্পোজড, অ্যান্ড Okay. হি এক্স্যাক্টলি নোজ যে কতটুকু শটটা ওনাকে নিতে হবে। এটা প্রচন্ড, এবং তার মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি ঝামেলা অশান্তি ফ্লোরে, প্রচুর ফ্লোরে যেরকম হয়ে থাকে, কিচ্ছু নেই। অ্যান্ড পুরোটা না একটা সাইলেন্ট কাজ হচ্ছে, লাইট মুভমেন্ট, ক্যামেরা মুভমেন্ট, এভরিথিং ইজ ভেরি সাইলেন্ট, কম্পোজড। এবং একজন লাইটের ছেলে আহ, একবার ফ্লোরে একবার একটু গলা উঁচিয়ে কথা বলেছিল। অঞ্জনা তো বলছে যে না 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 না, ফ্লোরে চিৎকার নয়, চিৎকার করলে সিনেমা হয় না, চিৎকার চেঁচামেচি করলে সিনেমা হয় না, সিনেমা খুব শান্ত মাথার জিনিস। কি আশ্চর্য, আমরা সবাই কিন্তু ফ্লোরে চিৎকার করি, তাহলে হ্যাঁ। ভেবে দেখো প্রত্যেকটা ফ্লোরে চিৎকারই হয়, এটাই একটা ব্যাপার এবং আছে। এবং এই যে একজন ডিরেক্টর, ধর ধর কি হয় যে আমরা ধর শর্ট দিচ্ছি, শর্টটা কিছু একটা প্রবলেম হচ্ছে, ডিরেক্টর ইজ লাইক কাট, শোন না, এইখানটা না এরকম করতে হবে, এইখানটা আমি চাইছি এরকম লাউডলি। অঞ্জন দত্ত কাট, একদম সামনে এসে কানে কানে ফিস ফিস করে বলবে, দেখো চরিত্রটা তো এরকম, আমাদেরকে এই জায়গাটা একটু বাড়াতে হবে বা এইখানটা একটু কমাতে হবে। ইটস ভেরি সাইলেন্ট, যে অন্য কো অ্যাক্টার্সও কেউ জানতে শুনতে পারবে পাচ্ছে না না, আচ্ছা। এইটা। আর যখন কানে এই কনসেন্ট্রেশনটা আসে না, এইটা একটা অন্য বুস্ট আপ দেয় আস্তে 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 ক্যারেক্টারটার জন্য। খুব মানে অন্যরকম কাজ। আমি প্রচন্ড ভালোবাসি ওনার সাথে কাজ করতে। মানে আমি থ্যাংক গড এখনো পর্যন্ত 3টে মাত্র কাজ করেছি, আরো আমি যতদিন ভদ্রলোক কাজে আমি কাজ করতে চাই। তাও তো 3টে কাজ করেছো তুমি, সেই জন্যই তো বললাম যে তোমার গ্রাফটা দেখলে প্রথমেই এই নামটা সামনে আসে, যে হ্যাঁ। অঞ্জন দত্ত। বেশ, তো এটা হলো অঞ্জন দত্ত চ্যাপ্টার। এবার তোমার আরো একটা চ্যাপ্টার আছে, সেটা জয়দীপ মুখার্জি। তিনি এই মুহূর্তে আমাদের বাংলার অন্যতম একজন সেলিব্রেটেড ডিরেক্টর। তো সেইটা কি করে শুরু হলো, এই উত্তরণের জার্নিটা হলো কি করে? উত্তরণ শুরু, জয়দীপদা প্রচন্ড ভালো একটা মানুষ, মানে অঞ্জন দত্ত যেরকম একজন তুখোড় একজন মানুষ, জয়দীপদাও সেরকম, মানে অসাধারণ একজন মানুষ, মানে ডিরেক্টর, অভিনেতা সেসব পরে। উত্তরণে আমার কাস্টিংটা হয়েছিল, অন্য কেউ একজন করছিল ওই চরিত্রটা। আচ্ছা। তো তার হয়তো ওই শুটিং এর আগের দিন বা দুদিন আগে কিছু প্রবলেম হয়, তো সে করতে পারে না, সামহাও ছেড়ে দেয়। এবং তখন আমাকে সাডেনলি ফোন আসে আমার কাছে যে এরকম আছে 3-4 দিনের চরিত্র, তুই ফাঁকা আছিস? আমি বললাম হ্যাঁ, আমি কেন করবো না, নিশ্চয়ই করা। জয়দীপ দা, আমি এতদিন ধরে মানে আমার খুব ইচ্ছে ছিল যে এই ভদ্রলোকের সাথে কাজ করি। সে উত্তরণ করলাম প্রথম, 2-3টে সিন না কত, 3-4টে সিন ছিল ছোট্ট। তো সেইটা হওয়ার পর আই গট ব্রেক ইন একেন। ওইটা দেখার পর সুরজিৎ দা, যে চিফ এডি ছিল তখন, অ্যাসোসিয়েট ডিরেক্টর জয়দীপদার, ডাবিং করাচ্ছিল আমাকে, বলছে যে তোর জানুয়ারিতে কি অবস্থা রে? আমি বললাম যে ফাঁকা আছি। বলছে ঠিক আছে, আমি তোকে জানাচ্ছি, তোর কয়েকটা ছবি পাঠাস আমার। এই এখানে তোমার ওই বাইকে ধুম 2 এর স্বপ্নটা সত্যি হলো তো, হ্যাঁ। যে একটা বাইক আবার পাহাড়ের মাঝখান দিয়ে চলছে, মানে ভাবা যাচ্ছে না বিষয়টা। এইটা হয়েছিল, এইটা আমাকে কাস্টিংটা মেনলি হয়েছিল যে আমি পাহাড়ে বাইক চালাতে পারবো বলে। আমাকে বাহ। জিজ্ঞেস করেছে তুই বাইক চালাতে পারিস? আমি বললাম, হ্যাঁ কনফিডেন্টলি পুরো। বাহ। পাহাড়ে পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো। তো আমি পাহাড়ে তার আগে বাইক চালাইনি, একটা বাইক, একটা পালসার 150 পেয়েছি। এই লোকেশন থেকে ওই লোকেশন যাবে, আমাকে বলতে তুই তাহলে গাড়িতে উঠে যা। না না, আমি বাইক নিয়ে যাচ্ছি। সো গোটা ইউনিট যাচ্ছে গাড়িতে, আমি তুমি বাইকে করে বাইকে যাচ্ছো? যাচ্ছি। আমি গাড়ি গাড়ি ফলো করে করে কি আবার? গেলাম। তো খুব মজা, খুব মজা, মানে জয়দীপদার সাথে ওইটা হলো। তারপরে আরেকটা করেছিলাম জি5 এর একটা, আম, কাঁটায় কাঁটায়। ওটাও প্রচন্ড, ওটাতে মানে ওটাতে স্টান্টস ছিল বেশ কিছু। তো সেটা জয়দীপদের সাথে কাজ করা অত্যন্ত মজার একটা লোক, এবং সারাদিন সবার সাথে মজা করছে, সবার সাথে খিল্লি করছে, এটা করছে ওটা করছে। শুটিং এর যে একটা প্রেশার, সেই প্রেশারটা এই ভদ্রলোকগুলো ফিলই করে না, মানে ফিল করে না, করতে right. দেয়ও না ইনফ্যাক্ট কাউকে। এইটাই তো মানে ডিরেক্টর হিসেবে আমার মনে হয় যে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয়, এক্স্যাক্টলি। এইটার জন্যই বলা হয় যে নিজের ওপর একটা বিশাল কন্ট্রোল আছে। এটা দারুণ ব্যাপার। তোমার এই যে এতদিনের একটা জার্নি, তুমি যবে থেকে প্রফেশনালি অ্যাক্টর, মানে অ্যাক্টর হিসেবে কাজ করছো, তুমি তোমার ক্যারিয়ার, তোমার এটা কিন্তু বলতেই হবে যে তুমি খুবই লাকি। তার কারণ হচ্ছে যে অঞ্জন দত্ত, জয়দীপ মুখার্জি, এবং এগুলো খুব মানে এইটা যেটা বললে যে উত্তরণে একজনের অন্য কেউ কাস্ট ছিল, একটা লাস্ট মিনিট তোমার কাস্টিং হ্যাঁ, হয়। তো এইগুলো হচ্ছে যে একটা তুমি লাক নিয়ে এসেছো, সেটার জন্য এটা হয়েছে। আমাদের কথাই আছে যে কি আছে না আছে আমরা জানি না, কত পরিশ্রম করতে হবে জানে না, কিন্তু লাকের একটা খেলা আছে, একটা এটা আছে, নিয়ে একটা একটা কথা একটা আছে। লাক আছে, মানে অনেস্টলি। তো এতদিন তোমার যে একটা জার্নি, তোমার বেস্ট ফ্লোরে অভিজ্ঞতা বা বিং অ্যান অ্যাক্টর, তোমার
জীবনের এখনো পর্যন্ত সেরা অভিজ্ঞতাটা কি, একটা হচ্ছে অঞ্জন দত্ত, বা সেরা মুহূর্তটা কি সেটা? একটা হচ্ছে অঞ্জন দত্তর সাথে রিভলভার রহস্য। সেইটা প্রায় 10-12 দিন শুটিং দার্জিলিংয়ে হওয়া, এবং একটা নেগেটিভ চরিত্র, এবং চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট, একটা খুব মানে এরকম একটা চরিত্র যে মানে খুন খারাপি করে, এবং আমার নেগেটিভ চরিত্র করতে খুব ভালো লাগে। মানে নেগেটিভ চরিত্রের মধ্যে অনেক শেডস আছে, তো সেটা তুইও বুঝিস ব্যাপারটা, নেগেটিভ করার মতো একটা মজা আছে, মজা আছে, দারুণ মজা আছে, খুব মজা আছে। আমার খুব ভালো লাগে, কারণ অন্তত নেগেটিভের মধ্যে মানে পজিটিভ হলেই একটা ব্যাপার হয় যে প্রচন্ড কাঁদতে হয়, মানে হ্যাঁ। এটা একটা দারুণ ব্যাপার, যেই তুমি একটা ভালো চরিত্র তোমাকে খালি কাঁদতে হবে, তুমি একটা গ্লিসারিন নাও বা এমনি কাঁদো বা অমনি কাঁদো। আগের দিনে আমি ফ্লোরে কাঁদছিলাম, হ্যাঁ, মানে সে হাপুস নয়নে কাঁদছি, তো এটা কিছু দুটো সিন অন্তর অন্তরই কাঁদতে হয়, কিন্তু নেগেটিভ হলে কিন্তু ওইটা হয় না, নেগেটিভ হলে তোমার অনেক রকম একটা ছলা কলা বলার ব্যাপার থাকে, তো সেইটা আমার বেশ ভালো লাগে একদম, মানে বেসিক্যালি অনেক শেডস থাকে যেগুলো আমরা অ্যাক্টর হিসেবে আমাদের খুব মজা লাগে নেগেটিভ করতে। মানে নেগেটিভ শেডসটা আরেকটা বড় ব্যাপার, যে এই যে মানে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই নেগেটিভ শেডসগুলো লুকিয়ে থাকে, হয়তো মানুষরা সেটা বের করে না, বা সামাজিক কারণে সেটা একটা ব্লকেজ করে রাখা হয়, কিন্তু নেগেটিভ শেডস প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। নিশ্চয়ই এই নিশ্চয়ই এই শেডসটা কিন্তু একটা ভয়ানক শেডস, যেটা হয়তো দেখতে পাওয়া যায় না বা দেখানো হয় না, এবং যারা দেখায় তারা খুব ওপেনলি দেখায়। তো এই শেডসটা নিয়ে তো কাজ করা উচিত, মানে আমার মনে হয় যে এই যে যত বড় বড় প্রচুর সিনেমাতে যে নেগেটিভ ক্যারেক্টার্স গুলো কি লেভেলের মার্ক আউট করে আর কি মানুষের মনে। এবং এখন তো যত ক্রাইম থ্রিলার হচ্ছে, নেগেটিভ মানে ভিলেন্সরা তো হিরো হয়ে যাচ্ছে হিরো দিনের, হয়ে যাচ্ছে, absolutely। কারণ এই নেগেটিভ শেডস গুলো মানুষ, অডিয়েন্সও বুঝতে পারছে যে এগুলো মানুষের মধ্যে থাকে। আর যদি মানে স্পেশালি এর ক্ষেত্রে যে মানে নেগেটিভ শেডের যদি কোনো লজিক থাকে না, যে সে কেন এই কাজটা করছে, তাহলে আমরা বুঝতে পারি যে মানে তাহলে ওই জন্যই দর্শক হয়তো কানেক্ট করতে পারছে, মানে তখন থেকে অতটা খারাপ লাগছে না যে এই চরিত্রটা এই কাজটা খুনটা করেছে, তার একটা কারণ আছে, চুরিটা খুনটা করলেও সেটা ভুলই, যাই হোক চুরিটা করেছে তার একটা কারণ আছে, কারণ তাকে সমাজে এইগুলো দিয়েছে আজকে, ক্রাইসিস থেকেই একজন নেগেটিভ চরিত্র একটা তৈরি হয়, একদম সেইটা একটা মানে সেই জন্যই হয়তো দর্শক আজকাল নেগেটিভ চরিত্রের সাথে কানেক্ট করতে পারেন, যেটা আগে শুধুই ভিলেন ছিল এবং তাদের কোনো লজিক ছিল না, মানে তারা এমনি এসে মারছে, এমনি তুলে নিয়ে যাচ্ছে, মানে কোনো কারণ নেই, ওটা আমরা জানতাম যে একজন হিরো আছে, একজন ভিলেন আছে, যে হিরো ভিলেনকে শেষে মারবে, এই হচ্ছে গল্প। হ্যাঁ, এখন সিনারিও বিং চেঞ্জড, এবং মানে পুষ্পা বা এই বড় বড় প্রচুর সিনেমা যেটাতে হচ্ছে যে ভিলেন ইজ দ্য হিরো। ইয়েস। আর মানে এটা কি, এটা সমাজ মাধ্যমে আমাদের কাছে আসছে, মানুষের কাছে আসছে টু লেট ইউ নো যে আমাদের এইটা মানে এই শেডসটা আছে, বাট বের করো না। এইটা ইজ আ ডেঞ্জার সাইড ফর দ্য সোসাইটি, ফর দ্য হিউম্যান বিং, সব কিছুর জন্য। হ্যাঁ, যদি তোমার একটা বড় কোনো রিজন তৈরি হয় তখন সেটা আলাদা ব্যাপার, সেটা নিজে থেকে বেরিয়ে আসবে। মানে ডেভিল গুলোকে আমরা চাপা দিয়ে রাখি, ডেভিল ভেতরে থাকে, তো সেইটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে যদি তোমার একটা ভয়ানক সিচুয়েশনে পড়ো। তো কিছু করার নেই, মানে ধরো একটা জঙ্গলে কেউ কখনো হারিয়ে গেছে, কিছু করার নেই, দিনের পর দিন মাসের পর মাসে কি করবে, তাকে তো পশু মেরেই খেতে হবে, এক্স্যাক্টলি, তো সেটা তো এটা কিছু লজিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। তোমার তুমি এখন তখন বললে যে কমার্শিয়াল সিনেমা তোমার দেখতে ভালো লাগে, তখন তুমি ধুম 2 দেখেছিলে, সেইটাই একটা তোমার মনে হয়েছিল যে হিরো হবো। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি সিনেমা দেখতে তোমার সব থেকে ভালো লাগছে? আমার এখনো কমার্শিয়াল সিনেমা এখনো ভালো লাগে। এখন তো তোমার দেবকে ভালো লাগে। খাদান দেখেছো? খাদান দেখিনি আমি, আবেশাম আমার মানে রিসেন্ট ফেভারিট হচ্ছে আবেশাম। তোমার একটু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ভালো লাগে? সাউথের ফিল্ম ভালো লাগে, হলিউড ভালো লাগে, মানে লার্জার দেন লাইফ সিনেমাইজ আমার কাছে মনে হয় যে ভাই বড় স্ক্রিনে যখন দেখবো, আমি যে জীবনের আমি যে জিনিসগুলো মানে চাই হয়তো করতে, কিন্তু আমার পক্ষে সেই ক্যাপাবিলিটি নেই, সেইটা আমি অন স্ক্রিন দেখছি। আমার মতোই একটা লোক, সে মোটামুটি আমার মতো সিচুয়েশন থেকেই বিলং করে, সে করে দিচ্ছে এবং তার থেকে বেটার কিছু করছে। তো তুমি আবেশম দেখেছো, হলিউড দেখতে তোমার ভালো লাগে, কিন্তু তুমি বলছো যে তো খাদান দেখা হয়নি। আমি বলছি যে এই যে লার্জার দ্যান লাইফ বিষয়টা, এইটা কি বাংলা সিনেমা তোমাকে সেই আনন্দটা দিতে পারছে না দর্শক হিসেবে, সেই জন্য এখন তুমি কমার্শিয়াল ছবি দেখছো না বাংলায়? না, এইটা একদমই নয়। মানে এই খাদানের আইডিয়াটা অনেকদিন আগে, ডেফিনেটলি এটা তো আমরা বলছি যে খোকা বাবু আবার ফিরে এসেছে, দেব আবার ওজি দেব ইজ ব্যাক। আমার জন্য তো তাই, আমার ছোটবেলাটা পুরোই দেবময়, মানে আমি ওটা
এখন বলতে পারে যে শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। টিউশন বাঙ্ক করে চ্যালেঞ্জ দেখতে গেছি, চিরদিনই তুমি আমার বলছি কি বলে চ্যালেঞ্জ, তারপর খোকা বাবু, হ্যাঁ বলো না তুমি আমার, এটা আমরা টিউশন বাঙ্ক করে করতে গেছি। প্রথম বাংলা সিনেমা হলে গিয়ে দেখা, আমি মায়ের সাথে দেখতে গেছি মন মানে না, এটা আমার প্রথম বাংলা সিনেমা। আমাদের বাড়ির পাশে পুষ্পশ্রী বলে একটি হল ছিল, এটি সিঙ্গেল স্ক্রিন ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে। সেখানে দেবের একটা বড় কাট আউট, মানে সে হতো না আগে এত বড় বড় কাট আউট, হ্যাঁ, যেটা খাদানের সময় অনেকদিন বাদে আমরা দেখলাম বাংলা ছবিতে, আমি বলছি দেখলাম ওই উন্মাদনাটা, যে একটা মানে একটা মারপিট হচ্ছে, একটা মানে হিরো ঘুরছে, তারপরে একটা বিড়ি ধরিয়ে উড়ে যাচ্ছে, এসব মানে যেরকম হয় একটা কমার্শিয়াল সিনেমায়, সেইটা দেখলাম। তো আমার প্রথম দেখা দেবের ছবি হচ্ছে, আমার বাংলা ছবি হচ্ছে মন মানে না। লাভলি। তো আমার পুরোটাই দেব। তো ওইটাই, ওই জন্যই। তো কেন তোমার মনে হচ্ছে, মানে কেন বাংলা ছবিটা এখনো এরকম না, আমার তো অবস্থায়? মনে হয় যে বরং উল্টো, যে বাংলা ছবি আবার কমার্শিয়ালাইজ হচ্ছে, জিনিসপত্রগুলো পাল্টাচ্ছে এবং প্রচুর ডিরেক্টরস এখন বানাচ্ছে। এবং এই যে রিনোদা, যে খাদানের ডিরেক্টর, হি ইজ অলসো ফ্রম বাঁকুড়া। ওকে। হ্যাঁ, তো আমি খাদানের গল্প না, আইডিয়াটা আমি শুনেছিলাম অনেক দিন আগে। তখন খাদান মানে আউট অফ দ্য প্ল্যান, তখনও প্ল্যান করছে, শিশুবিদ্যা বলছে একটা মানে ভাবছি এরকম একটা করবো আমাদের মেজিয়ার কোল বেল্ট নিয়ে। ভাবলাম ওরে লাভলি, এটা তো হেভি হবে, এইসব প্ল্যান হলো। তারপরে দেখলাম যে রিনোদা ওটা দেবের ওখানে পিচ করে আলটিমেটলি ছবিটা যখন হচ্ছে, তো এটা আমাদের বাঁকুড়ার জন্য ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট, যে রিনোদাও প্রচন্ড স্ট্রাগল করেছে এত বছর, এবং সে বাঁকুড়ার থেকে আসার পর কলকাতাতে থেকে এত বছর স্ট্রাগল করে খাদানের মতো একটা এত বিগ বাজেট ছবি, যেটা হিউজ নাও, মানে এই হিউজ, মুহূর্তে মানে 20 কোটি টাকা এখন লাস্ট 10 বছরে কোনো বাংলা ছবি কামিয়েছে বলে আমার মনে পড়ছে না, না করেনি। 20 বছরে কোনো ছবি কামায়নি। তো এই 20 কোটি টাকা এইটা জেনারেট করা একটা ডিরেক্টরের জন্য যে কি বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। এবং এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হচ্ছে যে আরো কমার্শিয়াল সিনেমা হবে, মানে এই রকম ছবি হওয়া দরকার, যেটা মানুষকে হলে নিয়ে যাবে, যেটা আনফরচুনেটলি হয়তো এখন আমরা একটা খুব মানে এইরকম অবস্থায় আছি, স্পেশালি কোভিড এর পর থেকে। তো সেইখানে আমার মনে হয় যে খাদানের মতো আরো বড় বড় ছবি আমাদের প্রয়োজন। খাদান 2 আসছে, আমি খুবই এক্সাইটেড। না নিশ্চয়ই হবে, হতেই হবে। আমি গেছি হলে দেখতে, খাদান সিটি মেরে নেচে, আমি বললাম না যে আমার ছোটবেলাটা পুরোটাই দেবময়। না এটা হতেই হবে। হ্যাঁ, আমার সিনেমার শেখাটা বা মানে অভিনয়ের যে ক্রাফট বোঝা বা ভালো সিনেমা দেখা, আমরা এখন অনেক কিছু দেখি যে সিনেমাটোগ্রাফি কেমন, লাইট কেমন, বিজিএম কেমন, এটা অনেক পরে, মানে আমি বলছি যে এটা অনেক বড়বেলায় আমি বুঝতে শিখেছি। তার আগে সিনেমা বলতে দেবই ছিল আমার কাছে, দেব বা শাহরুখ খান। সাধারণ মানুষ যারা সাধারণ অডিয়েন্স, তারা তো অভিনেতাদের কি দেখে, আর গল্পটা দেখছে অভিনেতারা কি পারফর্ম করছে সেটার উপরে। তার বাইরে কি লাইট, কটা গাড়ি উঠলো, কিভাবে শট চালালো, সেই শটটা লো অ্যাঙ্গেল নিল না টপ শট নিল, কিচ্ছু যায় আসে না। তারা শুধু দেখবে অভিনেতা এবং পুরো অভিনেতারা জুড়ে এই গল্পটা কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, এই দুটো জিনিসই সাধারণ অডিয়েন্স দেখে। আমরা যখন কাজ করতে এসেছি তখন আমরা বুঝি যে এইটা এরকম, এটা লো অ্যাঙ্গেল শট, তাহলে আমাকে এরকম শটটা দিতে হবে, এটা যখন আমাকে একদম টাইট ক্লোজ তখন আমি বেশি নড়তে পারবো না। এই ব্যাপারগুলো, টেকনিক্যালিটিস গুলো পরে আসে আমাদের কাছে। একদমই তাই, মানে এগুলো তো হয়তো এখন ইউটিউব এসছে বলে আমরা জানতেও পাচ্ছি, তাও আগে তো আমরা এটা জানতামও না, বুঝতামও না, দরকারও ছিল না, কারণ আমাদের কাছে ওইটাই একটা ব্যাপার ছিল। তো এবার আমাকে বলো, যে তোমার সাথে কথা হচ্ছিল আমার আগে, সেটা হচ্ছে যে যখন আমরা ইচ্ছে পুতুল করি তখন আমি খুব একটা বিএমএস এর ভিডিও দেখিনি বা জানতাম না, কিন্তু আমাকে রজত বলে যে ছন্দকদা, আচ্ছা মানে আমাদের বিএমএস এর ছন্দকদা এরকম বলে। তো এটা একদম শুরুর দিকে বলছি, ইচ্ছে পুতুলের শুরুর দিকে, তখনও বিএমএস এর সাথে ব্রবণের কাজ হয়নি। তো তখন নাগরিকও হয়নি 2023। হ্যাঁ, 2023 এর প্রথম দিকে একদম। তো তুমি বলছিলে যে বিএমএস তোমার জীবনের একটা ইম্পর্টেন্ট অংশ। হ্যাঁ, সেইটা শুধু বিএমএস বললে হবে না, যে আমরা ছোটবেলাতে আমি, উন্মেষ, প্রীতম গাঙ্গুলি, আমরা একসাথে শর্ট ফিল্ম বানানো শুরু করেছিলাম, তখন আমরা স্কুলে পড়ি। আচ্ছা। আর একটা সোনি সাইবার শট একটা ক্যামেরা ছিল, ওই সাইবার শটে আমরা শুটিং করতাম। আচ্ছা। তো ডায়ালগস করতে পারবো না, তো আমাদের হচ্ছে কি সব বলিউড গান উইন্ডোজ মুভি মেকারে করে আমরা শর্ট বাই শর্ট বসিয়ে একটা গল্প বলার চেষ্টা করতাম, এবং সেটা
আমরা বানিয়েছি এরকম 3-4-5টা এরকম কাজ হয়েছে, তারপরে আমরা আমাদের না এবারে ডায়লগস দিয়ে আমাদের একটা শর্ট ফিল্ম বানাতে হবে। তো এই যে ছোটোর থেকে আমাদের একসাথে কাজ করা, যে আমি, উন্মেষ, প্রীতম দা, এটা আমাদের মধ্যে একটা খুব মানে একটা সেই মানে ভাই বন্ধু, আমরা একসাথে একটা শুটিং করব, এটা একটা মজা ছিল সেই সময়, কারণ তখন তো আমরা প্রফেশনালি কেউই কিছু করি না। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে মানে হয়তো তুমি এটা পার্সু করবে বলেই আজকে এটা হয়েছে, সেটা হচ্ছে যে কেউ এই সময় সিনেমা বানাবো ভেবেও স্কুলে পড়তে পড়তে এটা বানায় না, মানে এইটা সংখ্যাটাই খুব কম, তাহলে তাদের সাথে ওটা রয়ে যাবে আর কি। মানে যেহেতু তোমাদের, তুমি বললে যে তোমার বাবা কাকু যুক্ত ছিলেন নাটকের সাথে, কিন্তু তাহলেও সিনেমা বানিয়ে ফেলাটা কিন্তু একটা বড় ব্যাপার। মানে ভাবি আমরা যে বানাবো একটা করব, কিন্তু সেইটা ওই ছোট ক্যামেরা নিয়ে বা সাউন্ড নিয়ে যেভাবেই হচ্ছে সেটা তৈরি করে ফেলাটাই কিন্তু একটা বিশাল। উন্মেষের সেই সাহসটা ছিল প্রচন্ড, মানে আমার কাছেও ক্যামেরা ছিল, আমিও স্ক্রিপ্ট লিখতাম, আমিও গল্প বিভিন্ন রকম, কিন্তু আমি আজ অব্দি এখনো অব্দি বানাতে পারিনি। ইনফ্যাক্ট আমি এই উড়ি বাবাতে একটা সিরিজ, যেটা আমারই লেখা, আমি ডিরেকশন দেওয়ারও আমার প্ল্যান ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে মানে আমি যেহেতু অভিনয়টা করি, তো কাস্টিং নিয়ে আমি খুব খুঁতখুঁতে, এবারে যে লিড অ্যাক্টর ফাইনাল করতে পারলাম না বলে আমি ফাইনালি শুটিং এর 2 দিন আগে বললাম যে চলো আমি অভিনয়টা করি, না ছবিটা পুরো সিরিজটা আটকে যাবে। এবং সেই কারণে আমার ডিরেকশন ছেড়ে আবার অভিনয় করতে আসে। মানে এখনো অব্দি ডিরেকশন আমার দেওয়া, একটা শর্ট ফিল্ম করেছি, সেটা এমন কিচ্ছু না। কিন্তু ওইটাই বললাম যে এই সাহসটা একটা বিশাল ব্যাপার, যে মানে আমি ছবিটা বানিয়ে নেব বা বানাবো, এটা উন্মেষের ছোট থেকে ছিল একদম, যে আমি বানাবো সামথিং, উই উইল মেক ইট, হয়ে যাবে, চল শুটিংটা করি আগে, এই শট নেবো ওই শট নেবো, হেন তেন করে করেছি তখন থেকে। মানে এবং তখন থেকে করতে গিয়ে আমরা অনেক কিছু বুঝেছি, মানে যখন শুটিং প্রফেশনালি কাজ করেছি তখন বুঝেছি ওই ওই জিনিসগুলো কিন্তু ফেলার ছিল না, ওখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে ধর কতটুকু শটটা লাগবে, এডিটটাও মোটামুটি আমরা তখন বুঝি, যখন প্রথম প্রথম কাজ মানে শুরু একটা ওই সিনেমার প্রসেসটার সাথেই তোমরা জুড়ে পড়েছিলে ওই স্কুলে পড়া থেকেই। এক্স্যাক্টলি। ধুমটু মাথায় থাকলেও মোটামুটি একটা ছোট ক্যামেরা নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, সেটা একটা মজার বিষয়। কিন্তু তো এই উন্মেষ তারপরে বম্বেতে চলে গেল, বম্বেতে গিয়ে অনেক বছর ও কাজ করলো, বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট করলো, খুব ভালো ভালো প্রজেক্টে অ্যাসিস্ট করলো। তারপরেও বাঁকুড়াতে ফিরে এলো, তখন বিএমএস শুধু মিমস বানায়, তখন বিএমএস হয়নি, বাঁকুড়া মিমস ছিল তখন শুধু। তো মিমস বানায়, তো ও বাঁকুড়াতে এলো, আমাদের একটা বাইপাসে একটা ধাবা আছে, সেখানে আমরা প্রত্যেকদিন আমরা বিকেলবেলা ওখানে বসে একটা আড্ডা ঠিক বসতাম। তোমাদের, হ্যাঁ, হ্যাঁ। এখন ধাবাটা বন্ধ হয়ে গেছে আচ্ছা। বাঁকুড়াতে। তো উন্মেষ ওখানে এসছে, একটা হাফ প্যান্ট পরে একটা টি শার্ট পরে, সেই দিনই মনে হয় সকালবেলায় ও বম্বে থেকে ঢুকেছে বাঁকুড়া। আচ্ছা। আরে কি খবর স্যার, এই সব হলো হলো, যে আজ যাবো না বম্বে। তো কি করবি? এইখানে কিছু একটা করবো, কি করব ভাবছি, বাঁকুড়া মিমসটাকে একটু বড় করি, বুঝলি, মানে এখানে ভাবছি ভিডিও বানাই, আর ভাল লাগছে না ওখানে। অ্যান্ড দেন বিএমএস স্টার্টেড। তারপরে তো লাইক বিএমএস বুমড আউট, লাইক মানে ভাবাই যায় না এখন যে আমরা সেই চায়ের ধাবাতে যখন বম্বে থেকে ফিরে এসে উন্মেষ বলেছিল যে ভিডিও বানাই, মানে সেই মুখটা আর এখন উন্মেষের মুখটা, ইটস দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় একদম। রাইট। তো এইখানে যেহেতু উন্মেষদার কথা, আমাদেরকে বারবার আমরা আপনাদের মনে করিয়ে দেব যে আমাদের মেন চ্যানেলের লিংক টাইটেলে, ডেসক্রিপশনে আর কমেন্টে রয়েছে। এবার যারা এখন, আমার মনে হয় না, খুবই কম সংখ্যক মানুষ হয়তো নাগরিক দেখেননি, নাগরিক এবং নাগরিক 2, এক্স্যাক্টলি, যেটা উন্মেষদা অভিনয় করেছে ব্রবনের সাথে, সেটা গিয়ে জাস্ট দেখে ফেলুন একদম একদম। তো। এবং ব্রবনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা বারবার আপনাদের মনে করিয়ে দেব যে ব্রবনের মেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। সো ডু সাবস্ক্রাইব, এইটাই আর কি। আর একটা মজার গল্প বলি, উন্মেষ কিন্তু কখনো অভিনয় করতে চায়নি। আচ্ছা। ও যখন মানে বিএমএস যখন শুরু হয়েছে, হ্যাঁ, দেখছি আর কেউ যখন নেই, কাউকে পাওয়া যাচ্ছে না, তখন নিজেই অভিনয় করতে তখন শুরু নিজেই করেছে। শুরু করলো, এবং এটা অবাক কাণ্ড। এবং কিন্তু তোমরা তো অভিনয়, মানে তোমরা তো ছিলে, তো তোমরা অনেকেই কিন্তু তো অভিনয় লকডাউনের করেছো। সময় তো কেউ কারো বাড়ি যেতে পারছে ও না। আচ্ছা, এটা একটা প্রবলেম হ্যাঁ, হচ্ছে। যখন এই ফ্যামিলি স্কেচ শুরু হলো, হ্যাঁ। আমার কথা হচ্ছে, ভিডিও কল হচ্ছে, এই হচ্ছে, উন্মেষ বলছে যে একটা শুট করবো। আচ্ছা ঠিক আছে, কি শুট করবে, আমরা ওয়েট করি। তারপরে দেখলাম ওই ফ্যামিলি স্কেচে প্রথম যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেইটাও বাড়িতে ও আর ওর দিদি মিলে শুট করেছিল। তো বুড়াইদি আর ও মিলে বাড়িতে শুটিং করে দ্যাট ওয়েন্ট ভাইরাল। মানে আমি বলছি, ভাই কি করলি তুই, এটা বাড়িতে বসে জাস্ট বানিয়ে দিল। তো এটা ব্যাপার যে উন্মেষ অভিনয় করবে প্রথম থেকে ভাবেনি, ও হঠাৎ করে চ্যানেলটা এবং চ্যানেলের তৈরি করার জন্য সবসময় অ্যাক্টার্সদেরকে নিয়ে করা,
আমি করি, ওইটাও একটা কোইন্সিডেন্স। Coincidence। এবার এই যে কোইন্সিডেন্স কথাটা বারবার ফিরে ফিরে আসছে, এইটা নিয়ে আমরা এবার একটা কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা, আপনি কি দুজনে, কোইন্সিডেন্সে বিশ্বাস করেন? আমি কোইন্সিডেন্সে বিশ্বাস করি, যতক্ষণ না আমার সাথে ঘটছে ততক্ষণ পর্যন্ত করি না। এই যে আজকে যেমন ঘটেছে, দুজনেই সাদা পরে দুজনেই সাদা পরে এসেছি, এটা কিন্তু পুরো কোইন্সিডেন্সই হয়েছে, যে কেন দুজনে সাদা পরে এসেছি দুজনে জানি না। তো যাই হোক, এবার কোইন্সিডেন্সের শব্দটা কোথা থেকে আসছে, আপনারা নিশ্চয়ই ইরার পোস্টার দেখেছেন, Yes. যেটা আমাদের ব্রবণের নতুন কাজ, আমাদের নতুন শর্ট ফিল্ম। সব থেকে বড় কথা হচ্ছে এই প্রথমবার সবুজদা, যাকে এতদিন আপনারা পর্দার সামনে দেখেছেন, তিনি পর্দার পেছন থেকে আমাদের ডিরেক্ট করেছেন দুজনকে। প্রথমবার। আর আমার খুব পছন্দের একজন কো অ্যাক্টর। আমরা দুজনে আমাদের ব্রবণের হিট জুটি বলা যেতে পারে, নিজেই বলে নিচ্ছি, কারণ আমাদের লুকোচুরিও সুন্দরভাবে হিট, যেটা ক্লোজ টু 1 মিলিয়ন, বিশাল hit তো ওটা। জাস্ট 1 মিলিয়নের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। যান আর কয়েক যারা দেখেছেন দেখে ফেলুন আরো কয়েকবার, আর যারা দেখেননি তারা বলবো যে মানে এটা মিস করা যায় না। এই ভিডিওটা বেরোলেই হ্যাঁ, 1 মিলিয়ন ঢুকে যাবে। হ্যাঁ। তো লুকোচুরি আর আইবুড়ো দুটোই আমাদের খুব হিট জুটির দুটি হিট কাজ ব্রবণে আছে, সেটা আপনারা দেখুন। আর এবার সবুজদা ডিরেক্ট করেছে, সবুজদা ডিরেক্টর হিসেবে দারুণ, কারণ সবুজদা যে ডিরেক্টর বলে আমার অ্যাক্টরের ওপর কেউ চিৎকার করবে না, সেই ডিরেক্টরকে আমার খুব পছন্দ। তো ইরা খুব শিগগিরই, হ্যাঁ, আসছে। এরা বেসিক্যালি একটা কোইন্সিডেন্সের গল্পই আমরা বলতে পারি, এবং ইটস ম্যাজিক্যাল। ইটস ম্যাজিক্যাল। তো আমি তোমার সাথে ইচ্ছে পুতুলে কাজ করেছি, এবার তুমি আমাকে বলো ইরাতে আমরা অনেক দিন বাদে স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ইচ্ছে পুতুলে আমাদের যেটা ছিল সেটা একটা ছিল কেমিস্ট্রি একটা। এইটা একটা দারুণ কেমিস্ট্রি, হ্যাঁ, কিন্তু আমার দারুণ লেগেছে। আমরা সারা রাত জেগে, রাত থেকে ভোর অবধি, না আমরা সন্ধ্যে থেকে ভোর অবধি আমরা শুটিং করেছি। আর প্রচুর আমাদের নানা রকম ছিল, আর খুব মজা পাবেন আপনারা দেখলে, আশা করছি। তো তোমার কেমন লাগলো, তোমার সবুজদার সাথে কাজ করে কেমন লাগলো? আই গেস এটা তোমার প্রথম কাজ সবুজদার সঙ্গে। হ্যাঁ, আমার সাথে সবুজের কাজ করার আগে কথা হচ্ছে, যেটা বললাম আমার ডিরেকশনে দেওয়ার কথা ছিল, সেইটাতে আমি সবুজকে কাস্ট করার কথা ভেবেছিলাম। তো সেইটা সবুজের করার কথা ছিল আমার ডিরেকশনে কাজ, এবারে সেইটা হলো না, উল্টে হলো কি আমি সবুজের ডিরেকশনে কাজ করব। কোইন্সিডেন্স। তারপরে সেইটা এখন তো তোমার ফাইনালি এইটা বলো যে ব্রবণের ফ্লোরে প্রথমবার কাজ করে কেমন লাগলো? তোমার সাথে অনেকদিন ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কথা হয়েছে, কিন্তু ফাইনালি হয় প্রজেক্টটা হয়নি বা তোমার ডেট হয়নি, কিছু একটা করে হয়েছে। ব্রবণের ফ্লোরে ফাইনালি কেমন লাগলো? আমার দারুণ লেগেছে, মানে অনেস্টলি আমি এই রূপমের কাছে, উন্মেষের কাছে ভূতমুখীর কথা যখন শুনছিলাম আমি, যে কিভাবে শুটিংটা হয়েছে, কোথায় শুটিংটা হয়েছে, এবারে এই ভূতমুখী প্রমোশনটা তো আমাদের করতে হবে না? ভূতমুখীর প্রমোশন, ভূতমুখী ব্রবণের একসাথে কাজ, যেটা বিএমএস এর চ্যানেলে আছে, প্রচুর মানুষ দেখেছেন। আমরা আপনাদের সবাইকে জানিয়েছি, আবারও জানাচ্ছি যে ভূতমুখী যদি এখনো দেখা না হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ দেখে ফেলুন। একদম একদম, মানে দেখুন আমাদের এত ভালো অভিনয় দুর্বারে। দুর্বার শর্মাকে নিয়ে কিছু বলা যাবে না। দুর্বার শর্মা যখন অভিনয় করে তখন আমরা তাকিয়ে দেখি যে মানে কিছুই বলার থাকে না, মানে আমাদের ভাষা নেই। আর অথচ দুর্বার কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরাটা অন্যই মানুষ, এমন খিল্লি করবে যেটাতে মনেই হবে না দুর্বার। আর খুব ছোট ছোট জিনিস, মানে এগুলো অ্যাক্টর হিসেবে এতটা বেশি চোখে পড়ে, খুব ছোট ছোট জিনিস যেগুলো শুটিং এও বোঝা যায় না। পরে যখন আসলে ছবিটা পুরোটা দেখি তখন মনে হয় যে আরে এইটা কি হলো, ওইগুলোই মনে থেকে যায়। আমার মনে হয় যে এইটাই দুর্বার শর্মার স্পেশালিটি। আমরা একদম। আচ্ছা, তো আমরা আমাদের কাজের প্রমোশন মাঝে মাঝে করেই ফেলবো, কারণ দেখুন আমরা পডকাস্ট করছি, আড্ডা হবে, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রমোশনটা তো আমাদের করতে হবে, তাই না? আমরা এত ভালো ভালো কাজ করেছি, একটা টিম এত সুন্দর করে খেটেছে, কিন্তু দেখুন ফাইনালি আপনারাই লাভবান হবেন, তার কারণ আপনারা একটা ভালো কাজ দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বিষয়। আমরা আগামী দিনে আরো ভালো ভালো কাজ আনার চেষ্টা করব আপনাদের সামনে, এবং সেটার প্ল্যানিংও চলছে অনেক কিছু। তো আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন, এবং কোনো একটা ছুটির দিন দেখেই ব্রবণের যা যা কাজ আছে আপনারা দেখে ফেলুন পরপর। মানে একদম নানা রকম এসেন্সের কাজ পাবেন, একদম একটা ঝালমুড়ি, কোনোটা ধোসা, কোনোটা পাস্তা, বিভিন্ন ফ্লেভার্স অফ ইন্ডিয়া। কে আবার তো সেইটা ব্রবণ নিয়ে আসার চেষ্টা করে। ফাইনালি আমাদের কাজ আসছে ইরা, আর সেটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন বাদে আমি ব্রবণে ক্যামেরার সামনে কাজ করছি। তো সেইটা একটা মজার ব্যাপার। আর তোমার সাথে, আমার সাথে তো ব্রবণে ফার্স্ট টাইম, আমি নিজে ব্রবণে ফার্স্ট টাইম, এবং সবুজের ডিরেকশনে আমার করা ফার্স্ট টাইম। তারপর
সেটা আমারও প্রথম। হ্যাঁ হ্যাঁ হয়েছে, খুব মজা করে আমাদের শুটিংটা না, এরা একটা বেশ অন্যরকম প্রজেক্ট, মানে অন্যরকম প্রজেক্ট, মানে যারা ভ্রমণের কাজ দেখেন তারা জানেন যে এটা একটা অন্যরকম মনে হয় ফ্লেভার পাওয়া যাবে। তার কারণ প্রথমবার সবুজদা ডিরেক্ট করছে, মানে অন্য ডিরেক্টর আমাদের কাজ করছে, তো এসেন্সটা অন্যরকম একদম। হ্যাঁ সেটা হতে পারে, মানে একটা মিলিয়ে মিশিয়ে হবে, এমন নয় যে ভ্রমণের থেকে খুব আলাদা হয়ে গেছে বিষয়টা, যে চেনাই যাবে না এটা ভ্রমণের কাজ, ওরকম নয়। কিন্তু বেশ একটা অন্যরকম আর একটা মজার বেশ স্ক্রিপ্ট, একটা মজার স্ক্রিপ্ট, কোইন্সিডেন্সের গল্প আছে বারবার, ওটাই বলতে হবে। তো আপনি যদি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন বা নাই করেন, এরা নিশ্চয়ই আপনার জন্য, কারণ আমার মনে হয় যে এটাটা দেখার পর আপনার মনে হবে যে এটা একটা কোইন্সিডেন্স ছিল। হ্যাঁ, না আমার মনে হয় যে এরকম কোইন্সিডেন্স যদি সত্যি আমাদের জীবনে ঘটে, হয়তো ঘটেও, আমরা সেটা নিজেরা বুঝতে পারি না। এবার এইটা নিয়ে বেশি কথা বললে আবার গল্পের টুইস্টটাই খুলে দেওয়া হয়ে যাবে। তো এবার তুমি আমাকে বলো যে এতদিন বাদে আমাদের যে একটা সুন্দর আড্ডা হলো, সেইটা কেমন লাগলো? ও ফাটাফাটি। আমাকে যখন তুই বললি, আমি না আজ অব্দি আমাকে প্রচুর মানুষ আমাকে বলেছে চলো পডকাস্ট করি, তোমাকে নিয়ে এটা করবো। আমি কোথাও না, আমি আজ অব্দি আমার নিয়ে এই কথা বলবো, কি কাজ করেছে, এটা আমি কখনো অন্য কারোর কাছে তো বাদই দে, আমি বলিনি আজ অব্দি। প্রচুর মানুষ আমাকে বলেছে, ইনফ্যাক্ট আমি অনেকের সাথে কথা বলছি, আমাকে বলছে এই চ্যানেল থেকে ওদের একটা পডকাস্টে যেতে, বলছে হ্যাঁ যা। এবার আমি ভাবছি কি যাব, কি বলবো আমি, আমি খুব স্কেপটিক্যাল হয়ে যাই এইসব ব্যাপারগুলো। তো এই ফার্স্ট টাইম আমি কোনো পডকাস্টে আমি এত ভালো করে এত কথা বলছি আমি তোর সাথে। আচ্ছা আমি জ্যাকেটটা খুলি না, ওফ কমফোর্ট। হ্যাঁ কমফোর্ট। এবার দুজনেই পুরোপুরি সাদা সাদা পরে একদম কোইন্সিডেন্স। তো না, থ্যাংক ইউ চন্দকদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমার খুব ভালো লাগলো। বেসিক্যালি পডকাস্ট, বেসিক্যালি আমার মনে হয় যে একটা আড্ডার জায়গা, নিজে ভীষণ ভালোবাসি পডকাস্ট শুনতে আমিও, কারণ আমার মনে হয় ভালো ইন্টারভিউ বা ভালো পডকাস্ট আমাদের খুব সমৃদ্ধ করে বিভিন্ন বিষয় নিয়ে। সেটা, আর আমি সব ধরনের লোকের, মানে সমস্ত ফিল্ডের মানুষদের কথা শুনি, সেটা সিনেমা হোক, সেটা গান হোক, সেটা যা কিছু হতে পারে, পলিটিক্স হোক, সবকিছু নিয়েই আমি সেরকম পডকাস্ট শুনি। তো তোমার সাথে এই যে আলোচনাটা হলো বা আড্ডাটা হলো অনেক দিন বাদে, এবং কাজ নিয়ে কথা হলো, সিনেমা নিয়ে কথা হলো, পুরোটা নিয়েই খুব ভালো লাগলো আমার। আর এইটাই তোমাকে বলার, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমার এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কোনো পডকাস্টে, তো আমারও প্রচন্ড ভালো লাগলো, যে এই এত কথা যে বলা যায় এটা আমি প্রথমবার বিলিভ করলাম। তো যাই হোক, আমার খুব মজা লেগেছে আমার এই ভ্রমণের এই পডকাস্টের চ্যানেলটাতে এসে, এবং ঐশী এত সুন্দর সুন্দর কথা বললো আমার নিয়ে, আমি তো কি বলবো, আমি জাস্ট ভাবছি আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, চেষ্টা করছি আমরা সবাই মিলে ভালো কাজ বানানোর, ভালো কাজ করার। তো আপনারা যদি সাথে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা করব, আমরা একটা জেনারেশন উঠতে পারবো নতুন ভাবে, এবং এই বাংলা কন্টেন্ট বলুন বা সিনেমা বলুন, একটা খুব ফ্রুটফুল রেজাল্ট আমরা কিছু পাচ্ছি না। সেই জায়গা থেকে যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা যদি আমাদের কাজগুলোকে ভালোবাসেন, তাহলে হয়তো আমরা সাহস পাবো আরো বেটার কাজ করার। যেরকম আজকে খাদানের এক্সাম্পল বললাম একটু আগে, খাদানের যে এত বড় সাকসেসটার হওয়ার জন্য এই প্রডিউসাররা বা এই ডিরেক্টররা আরো রিস্ক নিতে পারবে আরো বেটার কিছু বানানোর জন্য। তো সেইটাই আর কি, যে আমরাও রিস্কটা নিতে চাই, আপনারা যদি আমাদেরকে একটু সাথ দেন আর কি। তো এইটাই কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওই যে বললাম, আরো একবার বলে দিই, ভ্রমণের মেন চ্যানেলের লিংক টাইটেল, ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ইরা আসছে আপনাদের সকলের কাছে। আমরা সবাই খুব মন দিয়ে কাজটা করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভ্রমণের অন্যান্য কাজের মতো। আর ভ্রমণ স্বপ্নের দেশে আনস্ক্রিপ্টেড এর আমরাও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো, সেটাও সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না। সো আমাদের দুটো চ্যানেলই সুন্দর করে সাবস্ক্রাইব করে দিন, আমরা রেডি আপনাদের জন্য প্রচুর কাজ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। বাই। বিতর্কিত প্রচন্ড বিতর্কিত আলোচনা হচ্ছে এখানে। এগুলো আমরা শুট করবো ভাবিনি। এগুলো কিটা অভিনেতা না বলছিল আগে, অভিনেতা তো দুদিন পরে এআই হয়ে যাবে। অভিনেতা ছাড়াই তো শুটিং হয়। প্রচন্ড বিতর্কিত আলোচনা হচ্ছে এখানে। কাট 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 কাট।